রেলের পর বসে গেল পদ্মা সেতুর শেষ রোড স্ল্যাবও। মাওয়া থেকে জাজিরা প্রান্তে দৃশ্যমান পুরো সড়ক পথ। 2 বছরের কর্মযজ্ঞে মাইল ফলক অর্জন। আমি খুবই গর্বিত প্রবাসীদের কাজ করে। এখন আমাদের শুধু বাদ থাকবে হচ্ছে কার্পেটিং এর কাজটা। বর্ষার পরেই শুরু হবে পিচ ঢালাই। অক্টোবরের শেষে ইনশাল্লাহ শুরু করব, নভেম্বরের শুরুতে আশা করছি 3 থেকে 4 মাসের মধ্যেই 2 লেয়ারে এটা কমপ্লিট করা সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণটিকা ক্যাম্পেইন আর নয়, এখন থেকে ভ্যাকসিন দেয়া হবে নিবন্ধনের মাধ্যমেই। ফেব্রুয়ারির মধ্যেই 8 কোটি মানুষকে টিকাদানের লক্ষ্য। 35 বার পিছিয়ে গ্যাটকো দুর্নীতি মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 16 নভেম্বর। বিএনপি নেত্রীর জন্মদিন নিয়ে কাদেরের বক্তব্যের সমালোচনা ফখরুলের। শুরু হলো সাবেক সেনা কর্মকর্তা সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। প্রথম দিনে সাক্ষ্য দিলেন বোন। ওসি প্রদীপ সহ 15 আসামিকে আনা হয়েছে কক্সবাজার আদালতে। স্বপ্ন পূরণের আরও কাছে পদ্মা সেতু। সব প্রতিকূলতা ছাপিয়ে বসে গেল শেষ রোড স্ল্যাব। রেলের পর এবার মাওয়া থেকে জাজিরা প্রান্ত সরাসরি যুক্ত হলো সড়ক পথে। যান চলাচলে এখন বাকি শুধু পিচ ঢালাই। মোট স্ল্যাব বসল 2917টি। 2019 সালের 19 মার্চ শুরু হয় এই কর্মযজ্ঞ। আবু সাইদের ক্যামেরায় নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। সোমবার ঘড়ির কাঁটায় ঠিক 10টা 12 বাজতেই 2FU33 নম্বর স্ল্যাবটি মা প্রান্তের 12 ও 13 নম্বর খুঁটির গ্যাপ পূর্ণ করে দেয়। এই মাহেন্দ্রক্ষণটিতে উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক সহ সেতুর সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেতুর এই মাইল ফলক অর্জনে খুশি সংশ্লিষ্টরা। ক্রেনের মাধ্যমে বসাই, তারপর আঠা লাগাই, গুলু জিএমপি লাগাই। পদ্মা সেতুর কাজের জন্য আমরা খুবই গর্বিত। 42 ফুট চড়া স্প্যানের উপরতলায় 72 ফুট প্রস্থের 4 লেনের সড়ক পথ তৈরি শেষ হতে এখন বর্ষা মৌসুম কাটলেই শুরু হবে 100 মিলিমিটার পুরুত্বের কার্পেটিং। মূল যে ভিত আমাদের রোড স্ল্যাব ইরেকশন, স্ট্রেসিং, গ্রাউটিং সব ক্রমানুযায়ী একের পর এক শেষ হয়ে গেছে। আগামী বছরের মাঝামাঝি সময়ে খুলে দেওয়ার জন্য দুর্বার গতিতে এগিয়ে চলেছে বহুমাত্রিক পদ্মা সেতুর বাস্তবায়নের কাজ। আরও এক ধাপ এগুলো দক্ষিণাঞ্চলের মানুষের আলোর দিশারি স্বপ্নের এই সেতুর কর্মযজ্ঞ। সবশেষ রোড স্ল্যাব বসে গেল। রেল পথের পর সড়ক পথের সরাসরি যোগাযোগের দ্বার খুলে গেল। 2020 সালের 31 জুলাই পদ্মার ভাঙনে 126টি রোড স্ল্যাব ও 192টি স্ট্যান্ডার বিলীন হয়ে যায়। তাই নতুন করে আবার তৈরি করতে হয়েছে। এর আগে 1312টি স্ট্যান্ডারের উপর বসেছে 2959টি রেল স্ল্যাব। সেতুতে গ্যাস পাইপলাইন বসানোর কাজও এগিয়ে চলেছে। পর্যায়ক্রমে রোড মার্কিং আর তার লাইটিং টাইটিং এর কাজগুলো হবে। আশা করছি 3 থেকে 4 মাসের মধ্যেই 2 লেয়ারে এটা কমপ্লিট করা সম্ভব। সড়ক পথ তৈরিতে প্রায় 22 মিটার দীর্ঘ, 2.10 মিটার চওড়া, 84 মেট্রিক টন ওজনের 2917টি স্ল্যাব ব্যবহার করা হয়েছে। আর সময় লেগেছে 2 বছর 5 মাস 4 দিন। রোড স্ল্যাব বসে যাওয়ার পর মাওয়া থেকে এখন গাড়িতে চড়েই পদ্মা পাড়ি দিয়ে জাজিরায় যাওয়া যাচ্ছে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এই মুহূর্তে পদ্মা সেতুতে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, পদ্মা সেতুতে ঠিক কবে নাগাদ যান চলাচলের উপযোগী হতে পারে পদ্মা সেতু? ঠিক এই বিষয়ে আপনার কাছে যে তথ্য আছে আমাদের জানাবেন। সাদিয়া, এই যে পদ্মা সেতুর যে খুলে দেওয়ার যে যানবাহন চলাচলের যে খুলে দেওয়ার বিষয়টি রয়েছে, সেটি কিন্তু পদ্মা সেতুর যে প্রকল্প পরিচালক তিনি বলছেন যে আগামী জুনের আগে কিন্তু সেই কাজটি তারা সম্পন্ন করবার চেষ্টা করছেন। যেখানে আপনি বলছিলেন যে রোড স্ল্যাব বসে গেছে, এটি বসে যাওয়ার পাশাপাশি যেগুলো আমি দেখাতে চাচ্ছি যে এই যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটি কিন্তু সর্বশেষ স্ল্যাব। সেখানে কিন্তু এখন কর্মীরা কাজ করছে।
করছেন এবং এটার ভিতরেই কিন্তু পাইপ রয়েছে, পাইপের ভিতরে গিয়ে দিয়ে কিন্তু আরেকটি ঢালাই হবে। সেই ঢালাইটি কিন্তু তারা বলছেন যে আগামী বুধবার দিন সম্পন্ন করবেন সেই ঢালাইটি। এবং এই পদ্মা সেতুর যে রোড স্ল্যাব সেটি কিন্তু যে সব শেষ হয়ে গেছে। একই সঙ্গে কিন্তু এই কর্মীরাও এখন এখানে আর কাজ করবেন না, এই ঢালাইটি শেষ হওয়ার পরেই তারা অন্যত্র চলে যাবেন। এখন কিন্তু এই যে স্ল্যাবের উপরে ডিভাইডার আছে এবং দুই পাশে যে রেলিং সেই কাজগুলো চলবে এবং একেবারেই শেষ পর্যায়ে এখন কাজ চলে আসছে। এবং পদ্মা সেতুর সংশ্লিষ্টরা বলছেন যে পদ্মা সেতুর যে মূল সড়কটি হয়ে গেছে, এই সড়কটি হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের যে মূল টার্গেট সেটি কিন্তু বাস্তবায়ন একেবারে সম্পূর্ণ প্রায়। এখন যে কাজগুলো রয়েছে সেগুলো একরকম অলংকারিক কাজ এবং এই কাজগুলো শেষ করে দেওয়া কিন্তু এখন খুব চ্যালেঞ্জের বিষয় নয় তারা বলছেন। এবং এখন সেতুর উপর দিয়ে যেমন কাজ চলছে, এই সড়ক পথ যে কার্পেটিং এর কথা বলছিলেন এবং নিচতলে কিন্তু একই সঙ্গে যে রেলপথ তৈরি সহ সেখানে যে গ্যাস পাইপলাইন স্থাপন এই কাজগুলো চলছে। এবং সেটি কিন্তু একেবারে আমরা যেখানে দাঁড়িয়ে পদ্মা সেতুর যে মাঝখানে সেটা কিন্তু মূল পদ্মা এবং আপনারা দেখছেন যে পাশেই নদী প্রবল স্রোতে বইছে, নিচ দিয়ে বিভিন্ন নৌযান চলাচল করছে এবং এরকম পুরো সেতুর এক প্রান্ত থেকে একেবারে অপর প্রান্ত যে মাওয়া থেকে জাজিরা পর্যন্ত একই দৃশ্য, সব দিকে কিন্তু এই সড়ক পথ হয়ে যায়। তারা এখানে যারা সংশ্লিষ্ট তারা যেমন খুশি এবং তারা বলছিলেন দীর্ঘদিনের অপেক্ষার কিন্তু আজকে অবসান ঘটেছে এবং দক্ষিণাঞ্চলের যে কোটি কোটি মানুষের স্বপ্ন সেগুলো বদলে দেওয়ার পাশাপাশি গোটা দেশের যে অর্থনীতিতে একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন হাতছানি দিয়ে ডাকছে সেটি কিন্তু আজকে অনেকের চোখে মুখে লক্ষ্য করা গেছে। এবং পদ্মা সেতুর সংশ্লিষ্টরা বলছেন যে এই কাজগুলো সম্পন্ন হয়ে যাওয়ার যে সময়ের ব্যাপার সেই কাজগুলো তারা করে যাচ্ছেন এবং এই কাজ সম্পন্ন করার পরে কিন্তু তারা বলছেন যে আগামী জুনের মধ্যেই কিন্তু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া যাবে। তো এই ছিল এখানকার সব শেষ। পদ্মা সেতু থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। দেশে গণটিকাদান ক্যাম্পেইন আর হচ্ছে না, এখন থেকে নিবন্ধনের মাধ্যমেই দেয়া হবে ভ্যাকসিন। দুপুরে মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফেব্রুয়ারির মধ্যেই 8 কোটি মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্য রয়েছে। এজন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 10.5 কোটি নতুন টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। টিকা নিতে মানুষের আগ্রহ বহুগুণে বেড়েছে। কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়, কোথাও কোথাও ভোগান্তিরও সীমা নেই। অনেকে আবার নিবন্ধন করার 1 মাস পরও পাচ্ছেন না কাঙ্ক্ষিত SMS। এ অবস্থায় প্রত্যন্ত অঞ্চলে টিকা পৌঁছে দিতে সরকার চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ওয়ার্ড পর্যায়ে গণটিকা ক্যাম্পেইন পরিচালনা করলেও সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়। এছাড়া 3.5 কোটি মানুষ নিবন্ধন করলেও টিকা নিশ্চিত হয়েছে 2 কোটির। ভ্যাকসিনের স্বল্পতা বিবেচনায় আর তাই গণটিকা কার্যক্রম চলবে না বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা গণ কথাটা হয়তো আগামীতে ব্যবহার আমরা করব না। আমাদের হাতে যখন যতটুকু টিকা আসবে এবং সেই টিকা দিয়ে যতগুলো লোককে দিতে পারবো অতগুলো লোককে আমরা ডাকবো। রেজিস্ট্রেশন ছাড়া তো হবে না। যারা নিবন্ধন করতে পারে না বা আমরা বলেছি যে জাতীয় পরিচয়পত্র নিয়ে আসবে, তারাও কিন্তু রেজিস্ট্রেশন করেই তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দেওয়া হয় 2 ডোজের মধ্যে সময় কমিয়ে আনার। কারিগরি দিক বিবেচনা করে সেই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। কুইকলি এটাকে কিভাবে শ্রমিকদেরকেও আপনার এই আলাদা একটা প্রোগ্রামের আওতায় নিয়ে এসে তাদেরকে দিয়ে দেওয়া যায় সে বিষয়ে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। 2টা ডোজ দিচ্ছি, সেটাও অনেক দেশে দেখা যাচ্ছে আরও কম সময়ে সেকেন্ড ডোজ দিচ্ছে। সেই বিষয়টাও বিবেচনা করার জন্য HPM বিশেষ ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। বৈঠক শেষে জানানো হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে 3 কোটি সিনোফার্ম আর 7.5 কোটি সিনোভ্যাক টিকা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে দেশের 8 কোটি মানুষকে 2 ডোজ টিকা দেওয়ার ব্যাপারে আশাবাদী সরকার। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সব সূচকেই ধীরে ধীরে উন্নতির দিকে দেশের কোভিড পরিস্থিতি। কঠোর বিধিনিষেধের পাশাপাশি ডেল্টা ধরন দুর্বল হয়ে যাওয়ায় পরিস্থিতি ভালোর দিকে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ঝুঁকি এখনও কমেনি উল্লেখ করে তারা বলেন, স্বাস্থ্যবিধি মানা আর টিকা কার্যক্রমে গতি বাড়ানোর কোনো বিকল্প নেই। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট।
রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতাল, অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি আর শয্যা পেতে অসহনীয় অপেক্ষা কিছুদিন আগেও ছিল নিয়মিত দৃশ্য। সে ভয়াবহতা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সার্বিকভাবে দেশে 2 মাসেরও বেশি সময় পর রোববার শনাক্তের হার নেমেছে 15% ঘরে, আর 10 দিন ধরে শনাক্ত 10,000-এর নিচে। আমরা এই এখন যে পর্যায়ে আছি, এই পর্যায়ে যদি ভ্যাকসিনেশনটা আমরা কমপ্লিট করতে পারি, মোটামুটি আমাদের 80-90% কভার করতে পারলে এটা কিন্তু আমাদের জন্য একটা বড় প্রোটেক্টিভ স্ট্রেংথ হিসেবে কাজ করবে। এক্ষেত্রে আমরা যদি একটু অন্যান্য বিধিবিধান যেটা আছে সেটাকে যদি একটু মেনে চলি, অবশ্যই একটা বেটার পজিশনে থাকবো। বিশেষজ্ঞরা মনে করেন পরিস্থিতি কিছুটা উন্নতির পেছনে ভূমিকা রেখেছে কঠোর বিধিনিষেধ। পাশাপাশি ডেল্টা ধরনও দুর্বল হতে পারে ধীরে ধীরে। একই সঙ্গে টিকা কার্যক্রমে গতি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আগামী 3 মাসের মধ্যে আমরা কোনো রকম যেন না ভাবি যে আবার করোনা আসবে না, কথা যেন না ভাবি। হোটেল এখনো কিন্তু খোলা উচিত না, টেক ওয়ে করতে হবে। পর্যটনও আপনারা সীমিত আকারে করতে হবে। বিয়ের অনুষ্ঠান করা যাবে না, জনসমাগম, মিটিং, মিছিল এগুলো বন্ধ রাখতে হবে। পরপর 2 সপ্তাহ শনাক্তের হার 5%-এর নিচে থাকলেই কেবল কোভিড পরিস্থিতি স্বাভাবিক বলে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে পরিস্থিতি এখনও নাগালের বাইরে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে জেলায় জেলায় কমছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। 9 সপ্তাহ পর শনাক্তের হার 15%-এর নিচে নেমেছে। সুস্থতার হার বেশি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরছে জনমনে। তবে হাসপাতালগুলোতে এখনও আইসিইউ আর শয্যা নিয়ে রোগী ও স্বজনদের দুর্ভোগ আছেই। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনার ভয়ঙ্কর শাসন থেকে কিছুটা মুক্তি মিলেছে। আহাজারি আর আর্তনাতে ভারী হওয়া হাসপাতালগুলোর পরিবেশ এখন বেশিরভাগ শান্ত। শয্যা ফাঁকা হলেও আইসিইউ নিয়ে সংকট কাটেনি। নতুন করে আক্রান্তদের বেশিরভাগই ভুগছেন শ্বাসকষ্টে। সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, হাসপাতালসমূহে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। সিলেটে পরীক্ষার তুলনায় আক্রান্তের সংখ্যা কম হলেও মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। একদিনে 12 জন প্রাণ হারিয়েছেন। রোগীর চাপ কমলেও প্রাণঘাতী ভাইরাসটির দানবীয়তা কমছে না ময়মনসিংহ মেডিকেলে। এখনও প্রাণ ঝরছে অনেকের। 24 ঘন্টায় নবজাতক সহ 11 জন মারা গেছেন। করোনা ইউনিটের একটু চাপ কম, আইসিইউতে একটু চাপটা বেশি। অপেক্ষা করতে করতে তো আসলে রোগীর অবস্থা খারাপই হয়ে যাইতেছে। বিপর্যস্ত রাজশাহী এখন অনেকটাই নিয়ন্ত্রণে। গত 2 মাসের ভয়াবহতার চিত্র এখন আর নেই নগরীর মেডিকেল কলেজ হাসপাতালে। একদিনে 10 জনের মৃত্যু হয়েছে। কোভিডের সংক্রমণ ঝুঁকি কমেছে বগুড়ায়, যদিও 3টি হাসপাতালে 7 জন মারা গেছেন, আর কুষ্টিয়ায় প্রাণ ঝরেছে আরও 6 জনের। ফরিদপুরে থামছে না মৃত্যুর মিছিল। 24 ঘন্টায় 6 জন প্রাণ হারিয়েছেন, আর কুমিল্লায় মৃত্যু হয়েছে 5 জনের। পেশেন্টটার খুব খারাপ অবস্থা, আইসিইউতে আছে। বাবা আছে ভিতরে, বাবার অবস্থা অনেকটা ভালো। আগের তুলনায় কোভিডের দানবীয়তা অনেকাংশে কমেছে চট্টগ্রামে। জেলায় করোনা ও উপসর্গে 5 জন মারা গেছেন। সংক্রমণ ও মৃত্যুহারের সূচকের নিম্নগতি বরিশালে। একদিনে শেরেবাংলা মেডিকেলে 4 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগীর সংখ্যা কমেছে রংপুরেও, মারা গেছেন 2 জন। আর খুলনায় করোনায় মৃত্যুহার শূন্যের কোটায়। গত 24 ঘন্টায় কোনো মৃত্যু নেই। লাবিব হাসান, সময় সংবাদ। 35 বারের মতো পেছালো বেগম জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের শুনানি। পরবর্তী তারিখ আগামী 16 নভেম্বর ধার্য করেছেন ঢাকার 3 নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেন। এদিকে বিএনপি নেত্রীর জন্মদিন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফের পেছালো গ্যাটকো দুর্নীতির মামলার অভিযোগ গঠনের শুনানি। এর আগেও 34 বার পেছায় বিএনপি নেত্রীর বিরুদ্ধে দুদকের করা এই মামলার অভিযোগ গঠনের শুনানি। এবার পেছানোর কারণ হিসেবে বলা হয় করোনা মহামারীর কারণে আদালতের কার্যক্রম বন্ধ থাকায় এই অভিযোগ গঠন সম্ভব হয়নি। দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী 2007 সালের 2রা সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো সহ 13 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরদিনই খালেদা জিয়া ও কোকোকে গ্রেফতার করা হয়। পরের বছর 13 মে খালেদা জিয়া সহ 24 জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয় যোগসাজশের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14,56,616 টাকার ক্ষতি করেছেন। এদিকে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়ার জন্মদিন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে অনেক কটূক্তি করছেন, বাজে কথা বলছেন।
রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত কথা বলছেন। এটা ওনারা করেন মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের দৃষ্টিটাকে অন্যখানে নিয়ে যেতে চান। কোনো দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে এত কথা বলার কিছু আছে বলে আমি মনে করি না। করোনা মোকাবেলা সহ সকল ব্যর্থতার দায় নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বরিশালের নগর প্রশাসন ও জেলা প্রশাসনের মধ্যে দ্বন্দ্বের ঘটনায় সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতির ভাষা ঠিক ছিল না বলে মন্তব্য করেছেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সম্পর্ক বাড়ানোর পরামর্শও দেন খন্দকার আনোয়ারুল ইসলাম। সবাই এই বিবৃতির সাথে দ্বিমত পোষণ করছে এবং এই ল্যাঙ্গুয়েজ এটা হওয়া উচিত ছিল না। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও যারা ছিল তারাও এগ্রি করে গেছে। বরিশালের ঘটনা আমরা এক্স্যাক্টলি জানি না কি ভিতরে, কিন্তু আমরা আগে তাদেরকেই দায়িত্ব দিয়েছি, তোমরা নিজেরা বসে সব লেভেলেই বলা হয়েছে, মেয়র বা কমিশনার বা ল এনফোর্সিং এজেন্সি যারা আছে নিজেরা আগে বসে দেখো কেন এই ঘটনাটা হলো। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। আদালতে হাজির করা হয়েছে মামলার 15 আসামিকে। এই মুহূর্তে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সামনে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, দীর্ঘ 4 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত মামলার যে প্রধান বাদী কিংবা প্রধান সাক্ষী যে সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের এখনো পর্যন্ত জেরা অব্যাহত আছে। আমরা আদালতের যারা আইনজীবী আছে তারা বের হয়ে আসছে, অনেকেই তাদের মাধ্যমে জানতে পেরেছি এই পর্যন্ত এপিবিএনের যে 3 জন সদস্য রয়েছে তাদের আসামি পক্ষের আইনজীবী এবং এছাড়াও পুলিশের মামলার যে 3 জন সাক্ষী রয়েছে সেই 3 জন সাক্ষীর পক্ষ থেকে যে আইনজীবী রয়েছে তিনি এবং রুবেল শর্মা, এছাড়াও সাগরদেব সহ আরও প্রায় 9 জনের ইতিমধ্যে যারা যে বাদীকে যারা সম্পূর্ণ করেছেন। তবে আরও প্রায় 6 জন মতো রয়েছে। এইগুলো আজকে হবে কি না হবে না এখনো পর্যন্ত সেটি জানা যাচ্ছে না। এখনো পর্যন্ত যে বাদীর যে জেরা সেটি অব্যাহত রয়েছে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে দীর্ঘ যে গত মাসের 26, 27, 28 তারিখ 28 জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটি হয়নি। আজ থেকে আগামী 25 আগস্ট পর্যন্ত এই সাক্ষ্য গ্রহণ চলবে। তবে আজকে যে শুরু হয়েছে এই শুরুর প্রথম দিন আমরা দেখেছি 3 জন সাক্ষী এসেছে, তার মধ্যে শারমিন শাহরিয়ার ফেরদৌস আর সিনহার যে সহকর্মী শাহিদুল ইসলাম সিফাত এবং একজন টেকনাফের বাসিন্দা মোহাম্মদ আলী, তারা 3 জনই আসছেন। তার মধ্যে এখন পর্যন্ত শারমিন শাহরিয়ার ফেরদৌসের জেরা চলছে আর বাকি যে 2 জন তারা আদালতের বাইরে অবস্থান করছে। তবে যে মামলার আজকে অনেকদিন পর যে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, সাক্ষ্য গ্রহণের শুরুতে আমরা সকালে দেখেছি মামলার বাদী এবং প্রধান সাক্ষী শারমিন শাহরিয়ার ফেরদৌস সহ আরও যে 2 জন রয়েছে তারা সকাল 9টার দিকে অবস্থান নেয়। এরপর 9:15-র দিকে আইনজীবীরা আসেন এবং 9:45-এর দিকে একটি কাভার্ড ভ্যানে করে যে মামলার যে 15 জন আসামি মুসি প্রদীপ, লিয়াকত এবং আরও যে মোট 15 জন আসামিকে একে একে করে প্রিজন ভ্যান থেকে নামিয়ে আদালতে নেওয়া হয় এবং এখনো পর্যন্ত সাক্ষ্য গ্রহণ চলছে। তবে আমরা যতটুকু জানি এই মামলায় প্রায় 83 জন সাক্ষী রয়েছে। তো এই ছিল আমার কাছে আদালত প্রাঙ্গণ থেকে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। আগস্টের মধ্যেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বস্ত করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর কাফরুলে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে উত্তর সিটির ঝুঁকিপূর্ণ চিহ্নিত এলাকায় বিশেষ অভিযান পরিচালনার কথাও জানান তিনি। উত্তরের প্রায় 26টি এলাকাতে তারা দেখেছে যেখানে আমাদের যে ঝুঁকিপূর্ণ আছে এডিস মশার জন্য, এবং বিশেষ করে উত্তরা, মোহাম্মদপুর এবং মিরপুর কয়েকটি জায়গাতে তারা ঘনত্ব বেশি পাওয়া গেছে। বিশেষ করে তারা বলছে উত্তরাতে ঘনত্ব বেশি পাওয়া গিয়েছে। ম্যাক্সিমাম ঘনত্ব যেটা দেখছি আমরা যে কনস্ট্রাকশন বাসা বাড়িতে হচ্ছে, সুতরাং কনস্ট্রাকশন বাসা বাড়িতে আমাদের ম্যাজিস্ট্রেটের এবং আমাদের যে নির্দেশনা সেটা কিন্তু এখন থেকে বেশি হবে। দেশের 80% রেল ইঞ্জিনের মেয়াদ পেরিয়েছে বহু আগে। বহরে আছে 70 বছরের পুরানো ইঞ্জিনও। ঝুঁকিপূর্ণ ইঞ্জিনের কারণে বাড়ছে ট্রেন দুর্ঘটনা। মন্ত্রীও মানছেন এসব অভিযোগ, জানালেন সংকট সমাধানে নেওয়া হয়েছে প্রকল্প।
পাভেল আমিনের ক্যামেরায় নাজমুস সালেহির প্রতিবেদন। মনে করেন সবকিছু ঠিকঠাক নাই, আমাদেরকে জীবন বাজি রেখে চলতে হয়। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা ট্রেন চালকই নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ইঞ্জিনে ট্রেনের গতি নিয়ন্ত্রণের 3টি যন্ত্রের একটি ডেডম্যান ফুট প্যাডেল, যা একেবারেই বিকল। ঠিকমতো কাজ করে না হ্যান্ড ব্রেকও। গতি সামলানোর অন্যান্য গুরুত্বপূর্ণ ইলেকট্রিক ডিভাইসেরও সবগুলোই বিকল। অনেক ইঞ্জিনেই দেখা যায় চাকার ব্রেক বেঁধে রাখা হয়েছে সাধারণ বেড়া বাঁধার তার দিয়ে। বাইরের যন্ত্রাংশগুলো মরিচা ধরে ক্ষয় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে চলতেছে। ইঞ্জিন নিয়ে বের হন, ভয় লাগে না? ভয় তো লাগে, স্বাভাবিক। বুঝেনি তো, পার্টসের অনেক সমস্যা থাকতে পারে। কমলাপুর ইঞ্জিন মেরামত লোকোশেডে প্রতিদিনই বাড়ছে বিকল ইঞ্জিনের সংখ্যা। মেকানিকরা বলছেন 80% ইঞ্জিনেরই মেয়াদ ফুরিয়ে গেছে অনেক আগে। পুরানো ইঞ্জিনের যন্ত্রাংশও এখন আর পাওয়া যায় না। মন্ত্রীও স্বীকার করছেন ইঞ্জিন সংকটের কথা। বলছেন নিরাপদ রেল ব্যবস্থা গড়তে নেওয়া হয়েছে প্রকল্প। ইতিমধ্যেই 16টা চলে এসছে, আরও প্রায় 70টা লোকোমোটিভ আমাদের পাইপ লাইনে আছে। লোকোমোটিভের কোনো প্রবলেম হয়তো এইগুলো আসলে প্রাথমিক অবস্থা এখন থাকবে না। যাত্রী সেবার মান বাড়াতে আরও বেশি ইঞ্জিন দরকার বলে মনে করেন সংশ্লিষ্ট অফিসাররা। গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 46,000 কোটি টাকা। তবুও 80% মেয়াদ উত্তীর্ণ আর ঝুঁকিপূর্ণ ইঞ্জিন দিয়ে চলছে ট্রেন। বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যার সমাধান না করে বড় বড় প্রকল্প নিতে আগ্রহ বেশি রেল কর্তাদের। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। পদ্মার পানি বাড়তে থাকায় বিপর্যস্ত নদী তীরবর্তী মানুষের জীবন। ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসনের নিচু এলাকা তলিয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন পানিবন্দী হাজার হাজার মানুষ। রাজবাড়িতে নষ্ট হচ্ছে ফসলি জমি। এদিকে কুষ্টিয়ায় শেখ রাসেল শহর রক্ষা বাঁধের 7টি পয়েন্টে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে আছেন এলাকাবাসী। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। পদ্মা ও গড়াই নদীর অব্যাহত ভাঙন পৌঁছেছে দ্বার প্রান্তে। তাই বাধ্য হয়ে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন কুষ্টিয়ার মিরপুর, সদর, কুমারখালী ও খোকসা উপজেলার নদী তীরের মানুষেরা। এছাড়া ভাঙনের ঝুঁকিতে আছে শেখ রাসেল শহররক্ষা বাঁধের আরও 19টি পয়েন্ট। তাই জিও ব্যাগ ফেলে ঠেকানোর চেষ্টা পানি উন্নয়ন বোর্ডের। যেখানে ভাঙন দেখা দিচ্ছে সেখানে আমরা জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর ব্যবস্থা করছি। নদী ভাঙন প্রতিরোধে আমরা 24 ঘন্টা কাজ করে যাচ্ছি। ফরিদপুরে ভোগান্তির শেষ নেই বানভাসীদের। জলমগ্ন সড়কে কচুরিপানা ডিঙ্গিয়ে চলছে যানবাহন। পানিবন্দী জেলার সদরপুর ও চরভদ্রাসনের 15,000 মানুষ। তলিয়েছে শত শত হেক্টর ফসলি জমি। বন্যার কারণে গতবারও ক্ষতি হয়েছে, আবার এই তারিখেও হঠাৎ করে পানি আসার কারণে বেশি ক্ষতি হয়ে গেছে। এখন আমাদের রাস্তাঘাট যাই চলে বের রাস্তাঘাট ডুবে গেল ভাই। পানি উঠছে আজকে 4 দিন ধরে, কেউ তো খোঁজ খবর নিল না আমাগো। এদিকে রাজবাড়ির 4টি ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ঘরের ওপর মাচা করে গরু বাছুর নিয়ে কোনো রকমে দিন কাটছে বানভাসীদের। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। নষ্ট হয়ে গেছে হেক্টর হেক্টর জমির ফসল। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চাল আমদানির ঘোষণায় নওগাঁয় পড়ে গেছে ধানের দাম। কমেছে মন প্রতি 150 টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা বলছেন চালের দামের সঙ্গে সঙ্গতি রেখে ধানও কম দামে কিনছেন তারা। তবে ন্যায্য মূল্য নিশ্চিত করতে হাটগুলোতে প্রশাসনের তদারকি চান কৃষকরা। নওগাঁ থেকে MR রকির রিপোর্ট। নওগাঁর হাটগুলোয় উঠেছে রোপা আউশ ধান। তবে সরবরাহ ভালো হলেও চাল আমদানির ঘোষণার পর দর পড়েছে ধানেরও। জেলার ছাতনতলী হাটে সপ্তাহের ব্যবধানে মন প্রতি 150 টাকা কমে বিক্রি হচ্ছে ধান। ধানের এমন দর পতনে অসহায় কৃষকরা। ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারসাজিতে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ তাদের। 15 জায়গায় আমি 1320-30 টাকা বেঁচে গেছি। এখন ব্যবসায়ীরা সুযোগ নেওয়ার জন্য ধান কিনতেছে 1130-40। আমাদের বিঘা প্রতি খরচ হচ্ছে 7 থেকে 7,500 টাকা। আমাদের খরচই উঠতেছে না। ব্যবসায়ীরা লাভ করতেছে, মেলারা লাভ করতেছে, কৃষকেরই লস হইতেছে। যদিও ব্যবসায়ীরা বলছেন ভারত থেকে চাল আনার খবরে ধান কিনতে হচ্ছে হিসেব কষে। মিলালারা যারা ধান কিনতেছে তারা করতেছে যে আমরা এত দামে ধান কিনে লস খাবো কেন, সরকার যেহেতু এলসি নামাচ্ছে সেহেতু আমরা একটু বাজার
ধীর গতি মানে স্মৃতি আনি আর কি, এই জন্য এই অবস্থা। আমরাও ধান কিনে বিপাকে আছি যে ধান বিক্রি হবে কিনা, প্রতিদিনের ন্যায় দাম কমতেই আছে। বড় মিলাররা এই চাল আমদানির কারণে ওনারা ভয়ে ধানই কিনতে যাচ্ছে না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি রোপা আউশ মৌসুমে জেলায় ৭০,০০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যা থেকে প্রায় ৩ লাখ মেট্রিক টন ধান পাওয়ার আশা করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। খাগড়াছড়িতে মাছ চাষে সম্ভাবনার দুয়ার খুলছে। ব্যক্তি উদ্যোগেও মাছ চাষ করে লাভবান হচ্ছেন অনেকেই। বিভিন্ন উপজেলায় কৃষি জমি, বাঁধ ও ক্রিক তৈরি করে হচ্ছে মাছের খামার। প্রশিক্ষণ নিয়ে ভালো পোনা সংগ্রহ এবং কারিগরি জ্ঞানে আরও দক্ষ হয়ে উঠতে পারলে চাষিরা বেশি লাভবান হবেন। সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। খাগড়াছড়ি প্রতিনিধি জিতেন বড়ুয়ার তথ্য ও ছবিতে প্রতিবেদন। পাহাড়ি জনপদে মাছের খামার কয়েক বছর আগেও যা অসম্ভব বলে মনে হতো অনেকের কাছে, কিন্তু বর্তমানে জেলা সদর মাটিরাঙ্গা, পানছড়ি, দিঘিনালা ও রামগড় এবং মহালছড়িতে শত শত একর জমিতে ব্যক্তি উদ্যোগে মাছ চাষ করছেন অনেকেই। চাষিরা জানান কিছু সমস্যা কাটিয়ে উঠতে পারলে আরও সম্ভাবনাময় হতে পারে খাতটি। গুণগত মানসম্পন্ন পোনার অভাব, মৎস্য বিপণনের ক্ষেত্রে যোগাযোগের রাস্তাটার একটু সমস্যা। সরকারি পৃষ্ঠপোষকতায় যদি মৎস্য চাষীদের প্রতি দৃষ্টি না দেয়, আমরা এখান থেকে ধীরে ধীরে সরে যেতে বাধ্য হব। পৃষ্ঠপোষকতা যদি পাই তাহলে আরো বড়সরে আমরা এই মৎস্য চাষের জন্য অবদান রাখতে পারবো। মৎস্য বিভাগের দাবি, স্থানীয় হ্যাচারিতে মানসম্পন্ন রেণু ও পোনা উৎপাদন সহ মাছ চাষ সম্প্রসারণে আগ্রহীদের প্রশিক্ষণ সহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। পরামর্শ দিয়ে থাকি, যেটা টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকি। এখানে কি ছাড়তে পারবে, কিভাবে ছাড়তে পারবে, কখন কি করতে হবে, আমরা সেই ব্যাপারে নিয়মিত তদারকি করব। আশা করতেছি অতি দ্রুত আমরা খাগড়াছড়ি জেলার যত পোনার চাহিদা আছে আমাদের এই হ্যাচারির মাধ্যমে আমরা পূরণ করতে পারবো। খাগড়াছড়িতে মাছের বার্ষিক চাহিদা 13,573 মেট্রিক টন হলেও স্থানীয়ভাবে উৎপাদন হচ্ছে মাত্র 5,907 মেট্রিক টন, যা মোট চাহিদার চেয়ে অর্ধেকেরও কম। সময় সংবাদ, খাগড়াছড়ি। বিদেশে বাংলাদেশি দূতাবাসের সেবা নিয়ে প্রবাসীদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পশ্চিমা দেশগুলোতে সেবার মান কিছুটা ভালো হলেও মধ্যপ্রাচ্যে থাকা লাখ লাখ প্রবাসী নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলেছেন। দূতাবাসের সেবার মানের ঘাটতি স্বীকার করে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, মান বাড়ানোর সঙ্গে সঙ্গে দূতাবাসের সংখ্যাও বাড়ানো হচ্ছে। এদিকে প্রযুক্তি নির্ভর দূতাবাস সেবা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। শাতিলা শারমিনের রিপোর্ট। আমরা যখন যাই তখন গিয়ে কিন্তু সেবা সঠিক মতো পাই না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় লাইনের মধ্যে। প্র্যাকটিক্যালি স্বচক্ষে না দেখলে এই যারা ভুগতেছে তাদের এই বিষয়টা অনুধাবন করা যাবে না। মধ্যপ্রাচ্য শুধু নয়, ইউরোপের দেশ ইতালিতে থাকা প্রবাসী বাংলাদেশিদেরও অভিযোগের শেষ নেই। অবৈধ উপায় বা তথ্য গোপন করে যারা এসব দেশে পৌঁছান তারা পড়েন ভয়াবহ পাসপোর্ট জটিলতায়। অন্যান্য যত শহর আছে, শহরের সবচেয়ে বেশি অসুবিধা আছে আমরা এই পাসপোর্টটা যদি আরো দ্রুত বেগে পাই তাহলে আমাদের প্রবাসীদের জন্য একটু উত্তম হইতো। যদিও ইউরোপের অন্যান্য দেশ বা যুক্তরাষ্ট্রের চিত্র আবার কিছুটা ভিন্ন। যে সমস্ত আমরা 30 বছরে দূতাবাসে যে সমস্ত সমস্যা ভুগতাম, এখন সেই সমস্যা নাই। বিভিন্ন কাজে যাওয়ার পরে অনেক উপকৃত হয়েছি, মানে ওদের সেবার মান অনেক সন্তুষ্ট। দূতাবাসের সেবার মান নিয়ে ঘাটতি স্বীকার করে নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সময় সংবাদকে জানান, মানসম্মত সেবা দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা এইভাবে তো অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ নিয়েছি, 24 আওয়ার্স হটলাইন, আমরা একটা অ্যাপস তৈরি করছি এবং এটি যে কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, অসুবিধা আছে, কিন্তু আস্তে আস্তে আগের থেকে অনেক উন্নত হচ্ছে। এদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, সেবা ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করতে পারলেই মিলবে কাঙ্ক্ষিত মান। প্রতিটি জায়গায় সবসময় যে মিশন থাকা দরকার তা না, বরং প্রতিটি জায়গায় বাংলাদেশি যারা আছেন তাদের আমরা কিভাবে কাজে লাগাতে পারছি সেটা দেখা দরকার। অন্য কথায় ডায়াসপোরা যেটা আছে সেই ডায়াসপোরাকে ব্যবহার করা, বড় আকারে হাব তৈরি করা। করোনাকালেও প্রবাসী শ্রমিকরা রেমিটেন্স পাঠিয়ে সচল রেখেছে দেশের অর্থনীতির চাকা, আর তাই এই খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশ হাই পারফরমেন্স দলের ক্যাম্প। সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এইচপি দলের 22 ক্রিকেটার অনুশীলন করেন।
যেখানে 3 ঘন্টা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করেন আকবর আলীরা। 1.5 মাসের এই ক্যাম্পে ক্রিকেটারদের ফিটনেস ও স্কিলের ওপর গুরুত্ব দিয়েছে বিসিবি। হাই পারফরমেন্স দলের বেশিরভাগ ক্রিকেটারই যুব বিশ্বকাপ জয়ী। এছাড়া সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করা তরুণরাও আছেন এই ক্যাম্পে। এদিকে অনুশীলন ক্যাম্পে বাংলাদেশ এ দলের বিপক্ষে 3টি ওয়ানডে ও 2টি 4 দিনের ম্যাচ খেলবে ইমন, জয়, তৌহিদ, হৃদয়রা। আগামী 2 সেপ্টেম্বর প্রথম ওয়ানডেতে মাঠে নামবে এইচপি দল, আর 4 দিনের ম্যাচ শুরু হবে 9 সেপ্টেম্বর থেকে। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে আগামীকাল থেকে বায়ো বাবলে প্রবেশ করবে জাতীয় দলের ক্রিকেটাররা। এই মুহূর্তে মিরপুরের হোম অফ ক্রিকেটে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রিমন, সাদিয়া, নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের খবর জানাবো, তবে তার আগে একেবারে নতুন দুটি তথ্য রয়েছে আমাদের হাতে, দুটোই সাকিব আল হাসান ইস্যু নিয়ে। যেমনটা আগে আসলে আমরা শুনছিলাম যে সাকিব আল হাসান সব ঠিক থাকলে আগামীকাল আসবে, বিষয়টি আসলে তেমন নয়। সাকিব আল হাসান আসলে 25 তারিখ আসবে। এবং আগে আসলে যেমনটা বিসিবির পক্ষ থেকে শোনা গিয়েছিল, যদিও কোনো নির্ভরযোগ্য সূত্র না, সেটি হচ্ছে গিয়ে সাকিব আল হাসান 2 দফা কোভিড নেগেটিভ হলেই তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। বিষয়টি আসলে তেমন নয়। নিয়ম মেনে তাকেও 3 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। অর্থাৎ সাকিব আল হাসান যদি 25 তারিখ আসেন, 26, 27, 28 এই 3 দিন তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং 29 তারিখ সব ঠিক থাকলে তিনি দলের সঙ্গে কিন্তু অনুশীলন শুরু করতে পারবেন। এবং এই যে 3 দিনের কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা, সেটা কিন্তু বাংলাদেশের যে স্পিনিং বোলিং কোচ রঙ্গনা হিরাত, তার ক্ষেত্রেও কিন্তু একই ধরনের বাধ্যবাধকতা। অর্থাৎ রঙ্গনা হিরাতের কিন্তু আগামীকাল আসার কথা রয়েছে এবং তিনি কিন্তু সাকিব আল হাসানের একদিন আগে অর্থাৎ 27 তারিখ কিন্তু তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। অর্থাৎ শুরুতেই কিন্তু কিছুটা সাকিব আল হাসান আসলে অনুশীলন করতে পারছেন না, কারণ আপনারা জানেন যে সাকিব আল হাসান এই মুহূর্তে মার্কিন মুলুকে রয়েছে। এবার ছাপে যদি বাংলাদেশ দলের কথা বলি, ঠিকই বলছেন, আসলে বাংলাদেশ দল কালকে থেকে যেই বায়ো বাবল আনুষ্ঠানিক, সেই বায়ো বাবলের মধ্যে প্রবেশ করবেন। বাংলাদেশ দলের ইতিমধ্যে কিন্তু 40 জনের কোভিড পরীক্ষা হয়ে গেছে, ক্রিকেটার সহ সাপোর্টিং স্টাফ অর্থাৎ যারা ম্যাচ অফিসিয়াল, আম্পায়ার্স যারা রয়েছেন সবার হয়ে গেছে। এবং দেখেন, এই সিরিজ শুরুর আগে কিন্তু বিসিবি একটা কথা বলেছিল যে কোভিড পরীক্ষার যে ফলাফল, সে ফলাফল কিন্তু আনুষ্ঠানিকভাবে তারা জানাবে না। তা আমরা আসলে জানার চেষ্টা করছিলাম, তারা একটা কথা বলেছে যদি নেগেটিভ অর্থাৎ নেতিবাচক কিছু আছে সেক্ষেত্রে তো আসলে জানাই যাবে। সেক্ষেত্রে হয়তো আমরা ধরে নিতে পারি যে কোভিড পরীক্ষার ফলাফল সবারই আসলে পজিটিভ এসেছে। এবার যদি নিউজিল্যান্ডের কথা বলি, আগামীকাল দুপুর 12টার সময় নিউজিল্যান্ড দল বাংলাদেশে অর্থাৎ বাঘের ডেরায় পা রাখবে এবং তারাও কিন্তু 3 দিনের কোয়ারেন্টাইন থাকবে এবং এই 3 দিনে কিন্তু 2 দফা তাদের কোভিড পরীক্ষা হবে। এই কোভিড পরীক্ষায় নেগেটিভ সাপেক্ষে কিন্তু যেহেতু আগামীকাল তারা আসবে, 27 তারিখ থেকে তারা কিন্তু অনুশীলন শুরু করতে পারবে। এবং নিউজিল্যান্ড থেকে কিন্তু ইতিমধ্যে 2 জন ক্রিকেটার সহ 5 জনের একটি দল বর্তমানে ঢাকায় রয়েছে এবং যারা যে পর্যবেক্ষক দল গেল 17 তারিখ ঢাকায় এসেছিল, 2 জনের পরবর্তীতে 20 তারিখ আরও একজন আসে। অর্থাৎ এই 3 জন কিন্তু আজকে তাদের যে হোটেল রয়েছে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টাল, সেই কন্টিনেন্টালে কিন্তু তারা তাদের কাজ শুরু করবেন। এবং বিসিবির সূত্র অর্থাৎ বিসিবির প্রধান চিকিৎসকের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে আজকে কিন্তু যে ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষ তারা কিন্তু তাদের হোটেলটা বিসিবিকে বুঝিয়ে দেবে। এর বাইরে যদি ক্রিকেটারদের অনুশীলনের কথা বলি, যেহেতু সমস্ত ক্রিকেটাররা গতকাল এবং আজকে একটা রুদ্ধদ্বার বায়ো বাবলের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে কেউ কোনো অনুশীলন করেনি। তবে মিরপুরে শুধুমাত্র সাদমান হোসেন, অনেক টেস্ট দলের সদস্য, তাকে অনুশীলন করতে আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সবশেষ। মিরপুর থেকে যুক্ত ছিলেন রিপোর্টার মাহবুব রিমন। দুপুরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রেলের পর বসে গেল পদ্মা সেতুর শেষ রোড স্ল্যাবও। মাওয়া থেকে জাজিরা প্রান্তে দৃশ্যমান পুরো সড়ক পথ। বর্ষার পরেই শুরু হবে পিচ ঢালাই। গণটিকা ক্যাম্পেইন আর নয়, এখন থেকে ভ্যাকসিন দেয়া হবে নিবন্ধনের মাধ্যমেই। ফেব্রুয়ারির মধ্যেই 8 কোটি মানুষকে টিকাদানের লক্ষ্য। এই ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়।